গণ অভ্যুত্থানের বিপ্লবের মাস জুলাই মাস। যে জুলাই মাস থেকে শুরু হয়েছিল 2024-এর জুলাইতে এমন এক ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছিল যে সরকারকে রাজনৈতিক শক্তিগুলো সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়েও এক চুল নড়াতে পারেনি। যেই রাজাকার ট্যাগ, জামাত শিবির ট্যাগ, জামাত বিএনপির ট্যাগ দিয়ে গত 15 বছর তিনি যা ইচ্ছে তাই করেছেন। চোখ উপড়ে ফেলেছেন, পা কেটে ফেলে দিয়েছেন, গুলি করে মেরেছেন, গুলি করে পেট কেটে নদীতে ভাসিয়ে দিয়েছেন, ক্রসফায়ার দিয়েছেন, হাজার হাজার মানুষকে হত্যা করেছে শেখ হাসিনার আইন। আবু সাইদ দুই হাত প্রসারিত করে বুক পেতে দিয়ে বলেছে গুলি কর, এবং সত্যি সত্যি পুলিশ তাকে গুলিও করে দেয় এবং সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। তারপর সারা দেশে এটা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়, পরিস্থিতি অন্যদিকে চলে যায় এবং এমন এক পরিস্থিতির দিকে যায় যেখানে আবু সাইদ নিজে বুক পেতে দিয়েছে গুলির সামনে, তখন আবু সাইদের মতো সবাই গুলির সামনে বুক পেতে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। একটা পর্যায়ে এসে দেখলাম আমরা সরকার নিয়ন্ত্রণে আনতে, ছাত্রদের নিয়ন্ত্রণে আনতে, আন্দোলন দমন করতে শেষ পর্যন্ত সেনাবাহিনীকে নামায়। সেনাবাহিনীকে তিন বাহিনীর প্রধানকে কল করে প্রধানমন্ত্রী, এবং আমরা সেই মিটিং থেকেই দেখলাম যে সেনাবাহিনী নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকারের এই নিপীড়নমূলক, এই নির্যাতনমূলক, এই হত্যাকাণ্ডে তারা অংশ নেবে না বলে তারা একটি সিদ্ধান্ত নিয়ে ফেলে। এবং সেই দিনকার সেই সেনাবাহিনীর সেই সিদ্ধান্তই আজকের নতুন বাংলাদেশ গড়ে দিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী তার একটি দ্বিতীয় ব্যাটালিয়ন তৈরি করলো, যেই ব্যাটালিয়ন অলরেডি বিএমএ ট্রেনিংও নেওয়া শুরু করেছে, এবং সেখানে তাদেরকে যে 4টা কোম্পানিতে ভাগ করা হয়েছে, সেই 4টা কোম্পানির নাম রাখা হয়েছে 4 জন সাহাবীর নামে, এবং 4 জন খলিফা যাদেরকে বলা হয়, খোলাফায়ে রাশেদা যাদেরকে বলা হয়। ইসলামের যে 4 খলিফা রয়েছেন সেই 4 খলিফার নামে হযরত আবু বকর, হযরত উসমান, হযরত ওমর, হযরত আলী। ভারত এই সিদ্ধান্তেও নাখোশ এবং তারা এখন অস্থির হয়ে উঠেছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার জন্য, বাংলাদেশের আইনি পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার জন্য ভারত উঠে পড়ে লেগেছে। চীন যখন মংলা বন্দরের উন্নয়ন কার্যক্রম হাতে নিচ্ছে, তার মানে এখানে চীনের একটা অবস্থান তৈরি হলো, এবং যে অবস্থানের কারণে চীন চাইলেই বাংলাদেশের এই উন্নয়ন কার্যক্রমের সঙ্গে অংশ নিয়ে বঙ্গোপসাগরে ভারত কি করছে না করছে সেই দিকে নজর রাখতে পারে। আজ থেকে শুরু হলো জুলাই মাস, গণ অভ্যুত্থানের বিপ্লবের মাস জুলাই মাস। যে জুলাই মাস থেকে শুরু হয়েছিল 2024-এর জুলাইতে, জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হয়েছিল কোটা আন্দোলন, স্বতঃস্ফূর্ত ছাত্রীদের আন্দোলন, এবং যে আন্দোলনের শেষ পরিণতি হয়েছিল একটি ফ্যাসিবাদী সরকারের পতনের মধ্য দিয়ে। এমন এক ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছিল যে সরকারকে রাজনৈতিক শক্তিগুলো সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়েও এক চুল নড়াতে পারেনি। সেই জুলাই মাসে আমরা আরও একটি সুখবর শুনলাম। সেই সুখবরটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে একটি বৈপ্লবিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক কয়েকটি দিনের মধ্যে বাংলাদেশে অনেকগুলো যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যে সিদ্ধান্তগুলো ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেগুলো আপনাদেরকে বলবো। তার আগে আমরা জুলাই নিয়ে আরো কিছু কথা বলে নিই। জুলাই মুভমেন্টটা মূলত শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলন, অর্থাৎ বাংলাদেশের ছাত্রছাত্রীরা লেখাপড়া করছে, মেধার যুদ্ধে লড়াই করছে, তারা একে তো বিশ্ববিদ্যালয়ে পড়ছে, কলেজ বিশ্ববিদ্যালয়ে যে যেখানে পড়ছে, পড়ার পর আবার বিসিএস কোচিং করছে, তারপর দিন রাত পানি করে তারা লাইব্রেরিতে পড়ে থাকছে। অর্থাৎ এমন একটা যুদ্ধের মধ্য দিয়ে তারা যায় শুধুমাত্র বিসিএস এর মতো একটা সোনার হরিণ চাকরি বা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাকরিগুলো করার জন্য। শেষ পর্যন্ত দেখা যায় কি সেই চাকরিতে এত সব যুদ্ধের কোনো খাওয়া নাই। সেখানে খাওয়া হচ্ছে মুক্তিযোদ্ধার নাতি কোটা, অমুক কোটা, তমুক কোটা দিয়ে মোটামুটি 53% লোক সেখান থেকে নেওয়া হয়, যেখানে মেধার কোনো বালাই দেখা হয় না, মেধার কিচ্ছু নাই, শুধুমাত্র বিশেষ সুপারিশ, বিশেষ সুযোগ সুবিধা, বিশেষ কোটা, এই উছিলায় সব নিয়োগ পেয়ে যায় একটা দলের লোক। তো দীর্ঘদিন এই নির্যাতন, এই নিষ্পেষণ, এই বঞ্চনা দেখতে 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 একটা পর্যায়ে এসে শিক্ষার্থীরা নিজেরাই শেষ পর্যন্ত অসহ্য হয়ে, বিরক্ত হয়ে, আর ধৈর্য ধরতে না পেরে
শেষ পর্যন্ত নিজেরাই কোটা বিরোধী আন্দোলন শুরু করে। কেন এই আন্দোলনটা শুরু করেছিল? এই আন্দোলনটা মূলত হয়েছিল 2018 সালে, এবং সেই সময় আন্দোলনের মুখে শেখ হাসিনা, তৎকালীন সরকার প্রধান, তৎকালীন প্রধানমন্ত্রী, তিনি মানতে বাধ্য হয়েছিলেন এবং কোটা প্রথা, কোটা কোটা চাকরিতে কোটা বাদ দিয়ে দিয়েছিলেন। কিন্তু এই 2024-এ এসে আবার সেই কোটাকে আদালতের মাধ্যমে পুনর্বহাল করা হয়। কারণ এই কোটার মাধ্যমে যারা সুযোগ সুবিধা পেয়েছে তারা তো এই সুযোগ সুবিধা বঞ্চিত হইতে চায় না, এবং তারা চায় যে এর মাধ্যমে তাদের উত্তরসূরিরাও যেন সুযোগ সুবিধাটা পায়, কোটার মাধ্যমে যেন তারাই সারা জীবন ক্ষমতায়, বিসিএস চাকরিতে, সচিবালয় তারাই যেন সবসময় স্থান পেতে পারে, দখল করে রাখতে পারে। তো তারা এটাকে একটা সুন্দর, আবার সেই আদালতকে ব্যবহার করে এই কোটা আন্দোলন, মানে কোটার যে নির্দেশনা নির্বাহী ক্ষমতায় শেখ হাসিনা দিয়েছিল সেটাকে ভায়োলেট করে তারা আবার নতুন করে কোটা পুনর্বহাল আদালতের মাধ্যমে করে। আর ঠিক সেই মুহূর্তে ছাত্ররা আন্দোলনটা শুরু করে, এবং এই আন্দোলনের ফলে শেখ হাসিনাও নিজেও শেষ পর্যন্ত বলে যে চাকরি মুক্তিযোদ্ধার নাতিরা না পায় তাহলে কি রাজাকারের নাতিরা চাকরি পাবে? অর্থাৎ তিনি বাংলাদেশের মেধাবীদেরকে, যারা অমুক্তিযোদ্ধার সন্তান বা নাতি, তাদেরকে সরাসরি রাজাকার বলে ট্যাগ দিয়ে দিলেন। যেই রাজাকার ট্যাগ, জামাত শিবির ট্যাগ, জামাত বিএনপি ট্যাগ দিয়ে গত 15 বছর তিনি যা ইচ্ছে তাই করেছেন। চোখ উপড়ে ফেলেছেন, পা কেটে ফেলে দিয়েছেন, গুলি করে মেরেছেন, গুলি করে পেট কেটে নদীতে ভাসিয়ে দিয়েছেন, ক্রসফায়ার দিয়েছেন, হাজার হাজার মানুষকে হত্যা করেছে শেখ হাসিনার আইন, পুলিশ, ডিবি, বিভিন্ন বাহিনী, শুধুমাত্র এই রাজাকার, জামাত শিবির, জামাত বিএনপি ট্যাগ দিয়ে আর জঙ্গি ট্যাগ দিয়ে। তো এই যে হত্যাকাণ্ডগুলো এতদিন করার পর এদেরকে মানে এমন একটা ভীতি তৈরি করে ফেলেছিল যে আর কেউ এই ট্যাগ নিতে কোনোভাবে রাজি না। মরতে রাজি, তবু জামাত শিবির কিংবা রাজাকার ট্যাগ নিতে রাজি না। কিন্তু সবকিছুর একটা শেষ আছে। এই ছাত্র সমাজ যখন দেখতে 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 একটা সময় এসে দেখলো যে আরে এই ট্যাগ দিয়ে তো এরা একটা বড় ধরনের তৈরি করে ফেলেছে, রামরাজত্ব তৈরি করে ফেলেছে। এখন এই ট্যাগের ভয়ে কেউ আর মুক্তিযুদ্ধের এই কোটার বিরুদ্ধে কথা বলতে চায় না, অথচ এই কোটা দিন দিন বাড়াতে 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 প্রথমে সন্তান, তারপরে নাতিপুতি, মানে এখন একের পর এক দেখে এই কোটা থেকে সব কেড়ে নিচ্ছে। মেধাবীদের আর কোনো মূল্যায়ন করা হয় না। দেশের অবস্থাও দিন দিন খারাপের দিকে যাচ্ছে, কারণ মেধাবীরা যদি নেতৃত্ব দিতে না পারে, যেই জায়গাগুলোতে মেধাবীদের থাকার কথা সেখানে যদি চাটুকাররা চলে যায় কিংবা রাজনৈতিক বিবেচনার লোকগুলো ঢুকে পড়ে, তাহলে আর সেই দেশের শাসন প্রশাসন কিছুই ঠিক থাকে না। এবং এত লেখাপড়া করে, এত কিছু করে শেষ পর্যন্ত যদি কোটার কারণে চাকরি না পায়, দেখা গেছে একটা ছেলে 86 পেয়ে চাকরি পাচ্ছে না 100-তে, আর একটা ছেলে 26 পেয়ে কোটার কারণে চাকরি পেয়ে যাচ্ছে। এই যে বঞ্চনা, এটা আসলে মানুষ মেনে নিতে পারেনি, এই ছাত্ররা মেনে নিতে পারেনি, এবং অবশেষে তারা নিজেদেরকে রাজাকার দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং শাহবাগে বিশাল মিছিল বের করে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কারণ শেখ হাসিনা তার আগের দিন বলেছে, চাকরি কি মুক্তিযোদ্ধাদের নাতিদের দেবো না তো কি রাজাকারের নাতিদের দেবো? অর্থাৎ মুক্তিযোদ্ধার নাতির বাইরে যারা আছে সবাই রাজাকার, এবং তারা সবাই রাস্তায় নেমে আসে নিজেদেরকে রাজাকার দাবি করে, শেষ পর্যন্ত মিছিল বের করে। এবং সেই মিছিলের পর এমন এক গণজোয়ার সৃষ্টি হয়, সেই গণজোয়ারে এই সরকার ফেসে যায়। যখন 15 বা 16 জুলাইয়ের দিকে যখন আবু সাইদকে হত্যা করার পর একটা নতুন পরিস্থিতি তৈরি হয়, আবু সাইদ দুই হাত প্রসারিত করে বুক পেতে দিয়ে বলেছে গুলি কর, এবং সত্যি সত্যি পুলিশ তাকে গুলিও করে দেয়, এবং সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। তারপর সারা দেশে এটা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়, পরিস্থিতি অন্যদিকে চলে যায়, এবং এমন এক পরিস্থিতির দিকে যায় যে এখানে আবু সাইদ নিজে বুক পেতে দিয়েছে গুলির সামনে, তখন আবু সাইদের মতো সবাই গুলির সামনে বুক পেতে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত তাদের মায়ের কাছে চিঠি লিখে বেরিয়ে পড়ে যে মা, আমাকে আর আটকে রেখো না, তোমার কথা রাখতে পারলাম না মা, আমাকে ক্ষমা করে দিও। বাবার কাছে, বোনের কাছে চিঠি লিখে বাচ্চারা, ছাত্ররা রাস্তায় বেরিয়ে পড়ে, বোনেরা রাস্তায়, মেয়েরা পর্যন্ত রাস্তায় নেমে আসে। কারণ এই ঘটনা যে একজন মানুষ আবদার করে বলেছিল ঠিক আছে গুলি কর, ভেবেছিল যে না, তার দেশের আইন প্রশাসন তার টাকায়, তাদের টাকায় কেনা বুলেট দিয়ে নিঃসন্দেহে তার বুকে গুলি করবে না। এ তো আর শত্রু বাহিনীর পুলিশ নয়, এটা নিজের দেশের পুলিশ, কেন গুলি করবে? গুলি করবে না।
সেই আশ্বাসই বলেছিল গুলি কর, কিন্তু সে পুলিশ গুলিই করেছিল। তো সেই ঘটনাটায় পুরো বাংলাদেশ কেঁপে ওঠে এবং একটা পর্যায়ে এসে দেখলাম আমরা সরকার নিয়ন্ত্রণে আনতে, ছাত্রদের নিয়ন্ত্রণে আনতে, আন্দোলন দমন করতে শেষ পর্যন্ত সেনাবাহিনীকে নামায়। সেনাবাহিনীকে তিন বাহিনীর প্রধানকে কল করে প্রধানমন্ত্রী। যখন তিন বাহিনীকে কল করে প্রধানমন্ত্রী, আর ঠিক সেই মুহূর্তে সেনাবাহিনী কল করে, আইএসপিআর কল করে, তাদের নিজেদের মিটিং কল করে, দরবার কল করে। যখনই সেনাবাহিনীর নিজেরা মিটিং কল করে, তখন থেকেই আমরা বলতে শুরু করি, ভাবতে শুরু করি, বুঝতে শুরু করি এবার অন্য কিছু হবে। কারণ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের মিটিংয়ের আগে যখন সেনাপ্রধান তার অধস্তনদের সঙ্গে মিটিং করছে, নিঃসন্দেহে তিনি বাংলাদেশের এই পরিস্থিতিকে নিয়েছেন, তার কনসার্নে নিয়েছেন। এবং আমরা সেই মিটিং থেকেই দেখলাম যে সেনাবাহিনী নতুন সিদ্ধান্ত নিয়েছে, সরকারের এই নিপীড়নমূলক, এই নির্যাতনমূলক, এই হত্যাকাণ্ডে তারা অংশ নেবে না বলে তারা একটি সিদ্ধান্ত নিয়ে ফেলে। এবং সেই দিনকার সেই সেনাবাহিনীর সেই সিদ্ধান্তই আজকের নতুন বাংলাদেশ গড়ে দিয়েছে। এরপরও সেনাবাহিনীকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, সেনাপ্রধানকে নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র হয়েছে, এমনকি সেনাপ্রধানের বিভিন্ন কার্যক্রম নিয়ে অনেক ধরনের সমালোচনা হয়েছে। সর্বশেষ বাংলাদেশ সেনাবাহিনী এখন যে সিদ্ধান্তটি নিয়েছে সেটি হচ্ছে আরো একটি যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তটাকেও খারাপ চোখে দেখতে শুরু করেছে প্রতিবেশী এবং প্রতিবেশীর বাংলাদেশি এজেন্টরা, তাদের এজেন্ট পত্রিকাগুলো এবং বিভিন্ন সুশীল শ্রেণী। সেই সিদ্ধান্তটা কি? সে সিদ্ধান্তটা হচ্ছে এবারই প্রথম বাংলাদেশ প্রথম ব্যাটালিয়নের পর এই যে দ্বিতীয় ব্যাটালিয়ন তৈরি করলো। বাংলাদেশ সেনাবাহিনী তার একটি দ্বিতীয় ব্যাটালিয়ন তৈরি করলো, যেই ব্যাটালিয়ন অলরেডি বিএমএ ট্রেনিংও নেওয়া শুরু করেছে এবং সেখানে তাদেরকে যে 4টা কোম্পানিতে ভাগ করা হয়েছে, সেই 4টা কোম্পানির নাম রাখা হয়েছে 4 জন সাহাবীর নামে এবং 4 জন খলিফা যাদেরকে বলা হয়, খোলাফায়ে রাশেদা যাদেরকে বলা হয়। ইসলামের যে 4 খলিফা রয়েছেন সেই 4 খলিফার নামে, হজরত আবু বকর, হজরত উসমান, হজরত ওমর, হজরত আলী। এই 4 খলিফার নামে যখন সেনাবাহিনীর 4টি কোম্পানি তৈরি করা হলো, ব্যাটালিয়নের নামকরণ করা হলো, এইটা নিয়ে ভারত এখন গাত্রদাহে ভুগছে। শুধু কি এই সিদ্ধান্ত? এই সরকারের এই 5ই আগস্টের পর আরো বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে, যে সিদ্ধান্তগুলো ভারতকে আর স্বস্তি দিচ্ছে না। তার মধ্যে আরেকটি হচ্ছে চিকেন নেকে, অর্থাৎ লালমনিরহাটের কাছাকাছি ওইখানে রাডার স্থাপনের সিদ্ধান্তটাও তাদেরকে স্বস্তি দিচ্ছে না। বাংলাদেশ সেখানে একটি শক্তিশালী রাডার স্থাপন করছে চীনের সাহায্যে, যেখান থেকে চিকেন নেকে এবং সমুদ্রের বঙ্গোপসাগরে ভারতের সমস্ত ধরনের কার্যকলাপ রেকর্ড করা সম্ভব, নজরদারি করা সম্ভব। ভারতের ব্যাপারে বাংলাদেশ যে নজরদারি করছে, রাডার স্থাপন করছে, এইটা তারা ভালোভাবে দেখছে না। এরপর আর একটা সিদ্ধান্ত নিয়েছে, মোংলা বন্দর, যেটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর বঙ্গোপসাগরের কাছাকাছি, এই বন্দরটির উন্নয়নের দায়িত্ব একটা সময় ভারতের হাতে ছিল শেখ হাসিনার আমলে, কিন্তু ইউনূস সরকার এসে ভারতের কাছ থেকে ভারত এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। যথাসময়ে উন্নয়ন কাজ শুরু এবং শেষ করতে না পারার কারণে ভারতকে বাদ দিয়ে এই উন্নয়নের দায়িত্বটা তুলে দিয়েছে চীনের হাতে। ভারত এই সিদ্ধান্তেও নাখোশ এবং তারা এখন অস্থির হয়ে উঠেছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার জন্য, বাংলাদেশের আইনি পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার জন্য ভারত উঠে পড়ে লেগেছে। ভারতের মিডিয়াগুলো এই ঘটনাগুলোকে এমনভাবে বর্ণনা করছে যেন বাংলাদেশ তার অনেক বড় ক্ষতি করে ফেলেছে। কারণ চীন যখন মংলা বন্দরের উন্নয়ন কার্যক্রম হাতে নিচ্ছে, তার মানে এখানে চীনের একটা অবস্থান তৈরি হলো, এবং যে অবস্থানের কারণে চীন চাইলেই বাংলাদেশের এই উন্নয়ন কার্যক্রমের সঙ্গে অংশ নিয়ে বঙ্গোপসাগরে ভারত কি করছে না করছে সেই দিকে নজর রাখতে পারে। অর্থাৎ বাংলাদেশের চীনের এই যে অবস্থান বা আধিপত্য তৈরি হচ্ছে, এইটা আধিপত্যবাদী ভারত কোনোভাবেই মেনে নিতে পারছে না। সেনাবাহিনীতে যে 4টা কোম্পানির নাম করা হলো ইসলামের 4 জন খলিফার নামে, এইটাও তারা সহ্য করতে পারছে না। কারণ বাংলাদেশে ভারতের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইসলাম, ইসলামী দল, ইসলামী মূল্যবোধ।
এবং জামাত ইসলাম। ভারতের আজকে পর্যন্ত সেই 1971-এর আগ থেকে শুরু করে 1971-এর আগ থেকেই ভারত চেয়েছে বাংলাদেশের ইসলামকে, মানে মানুষের মন থেকে ইসলাম, মুসলমানদের হত্যা, ইসলামকে দূর করে ফেলা, ইসলামী রাষ্ট্র পাকিস্তানকে আলাদা করে ফেলা এবং এদের বিরুদ্ধে মানুষকে উস্কে দেওয়া, বাংলাদেশে সেকুলার রাষ্ট্র গঠন করে ইসলাম থেকে মানুষকে দূরে সরিয়ে ফেলা, অর্থাৎ পুরো মিশনটাই ছিল ইসলাম বিরোধী মিশন ভারতের। এবং তারা তাদের সংসদে ঘোষণাও দিয়েছে 1000 বছরের প্রতিশোধ নিয়েছে। মানে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যে বাংলাদেশে বাংলা আক্রমণ করে যে ইসলামের গোড়াপত্তন করেছিল, সেই ইসলামের বিরুদ্ধে তারা বাংলাদেশ পাকিস্তানকে আলাদা করে তারা সেই প্রতিশোধটা গ্রহণ করেছিল। অর্থাৎ 1000 বছর ধরে তারা এই নির্যাতন বা এই কষ্ট ভোগ করেছে, যাতনা ভোগ করেছে যে এখানে মুসলমানরা কিভাবে আসলো, মুসলমানরা এত বছর কেন ভারত শাসন করলো, এই দুঃখটা তারা এখনো ভুলতে পারেনি। তাই বাংলাদেশে ইসলামের কোনো ধরনের নাম বা ইসলামকে কোনোভাবে হাইলাইট হতে দেখলে, ইসলামের কোনো ধরনের প্রভাব তৈরি হতে দেখলে তাদের গাত্রদাহ শুরু হয়। কিন্তু এত কিছুর পরও সেনাবাহিনী ভারতকে তোয়াক্কা না করে 4 জন খলিফার নামে কোম্পানির নামকরণ করে তারা তাদের সার্বভৌমত্ব, তাদের সক্ষমতা জানান দিয়েছেন। এর আগে আমরা দেখলাম সেনাপ্রধান হজ করে এসেছেন, দাড়ি রেখেছেন, তিনি নামাজে ইমামতি করছেন। এটা নিয়ে ভারত অনেক গাজালার অস্বস্তির ভাব প্রকাশ করেছে। তিনি বক্তব্যে আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, তার তার সমস্ত কিছুর জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। এইগুলো নিয়েও ভারতীয় মিডিয়া দেখলাম যথেষ্ট চুলকানি তাদের যে ছিল সেটি তারা প্রকাশ করে দিয়েছে তাদের মিডিয়ার মাধ্যমে। এবার আমরা দেখছি এই সেনাবাহিনীর নামকরণের মধ্য দিয়েও তাদের ব্যাপক চুলকানি শুরু হয়েছে। এবং এই যে সেনাবাহিনীর ব্যাটালিয়নদের নামকরণ বা কোম্পানির নামকরণ, এটা কিন্তু ভারত নিজেরাও কিন্তু তাদের ধর্মীয় দেবতাদের নামে করে থাকে। কিন্তু বাংলাদেশ যখন তাদের ধর্মীয় ব্যক্তিদের নামে, সাহাবীদের নামে, খলিফাদের নামে করে, তখন তাদের চুলকানি শুরু হয়। তাদের এরকমও আছে, ব্যাটালিয়নের নাম আছে বা তাদের অস্ত্রের নাম আছে বজ্র, তাদের অস্ত্রের নাম আছে শক্তি, তাদের অস্ত্রের নাম আছে ভৈরব, শৈব, এই ধরনের নামকরণ করে। কিন্তু তাদের এই ধরনের এগুলো সবই মহাভারতের বিভিন্ন বীরের নামে করে, তারপরে বীরদের ব্যবহার করা অস্ত্রের নামে করে তারা কিন্তু তাদের ধর্মীয় দিকটাকে ঠিক রাখে। কিন্তু বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের সরকারি যখন কোনো তাদের ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় কোনো বিষয়কে হাইলাইট করে বা ধারণ করে, তখন ভারতের চুলকানি শুরু হয়। যদি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকার, বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের সুশীল সমাজ এটা বুঝতে পারে যে ভারত আসলে মূলত জামাত ইসলামের বা অন্য কারো নয়, বরং ইসলামেরই বড় শত্রু, এবং বাংলাদেশে ইসলামী শক্তিকে পরাজিত করা বা কোণঠাসা করে রাখা, তাদেরকে বাংলাদেশে নির্যাতন নিপীড়ন করে হত্যা করার মাধ্যমে তাদেরকে নিঃশেষিত করার মূল টার্গেট কিন্তু আসলে ভারতের। এবং এইটা এই বাংলাদেশের সার্বভৌমত্ব কেড়ে নেওয়া, স্বাধীনতা কেড়ে নেওয়ারই নামান্তর। এটা যদি বুঝতে পারে আমাদের এই শিক্ষিত সমাজ, সুশীল সমাজ, তাহলে এই ভারতের পেট থেকে বেরিয়ে আসা আমাদের জন্য কঠিন কিছু হবে না। রাজনৈতিক, সামরিক, ভৌগোলিক, বাণিজ্যিক যে সিদ্ধান্তগুলো ইতোপূর্বে বাংলাদেশ নিয়েছে, প্রত্যেকটা সিদ্ধান্তই ভারতের জন্য এই মুহূর্তে গাত্রদাহের কারণ, এবং এই সিদ্ধান্তগুলো বাংলাদেশের সার্বভৌমত্বকে শক্তিশালী করবে। বিশেষ করে সেনাবাহিনীর এই সিদ্ধান্ত বাংলাদেশকে একটি নতুন যাত্রায় সামিল করবে। সারা বিশ্বে যে মুসলিম সেনাবাহিনী আছে, যে মুসলিম আর্মিরা আছে, মুসলিম রাষ্ট্রগুলো আছে, তাদের সঙ্গে বাংলাদেশকে পায়ে পা মিলিয়ে চলার সুযোগ করে দেবে। এবং বাংলাদেশের এই বাহিনী অবশ্যই একটি শক্তিশালী বাহিনীতে পরিণত হবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব শক্তিশালী হোক, বাংলাদেশের মানচিত্র অক্ষুণ্ণ থাকুক, এবং বাংলাদেশের উপর আধিপত্যবাদী শক্তির স্থায়ী বিনাশ হোক, সেই প্রত্যাশাই করি। বাংলাদেশ সেনাবাহিনী উত্তরোত্তর এগিয়ে যাক, এবং এভাবে বাংলাদেশের অধিকাংশ জনগোষ্ঠী, সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর আবেগের সাথে, ধর্মের সঙ্গে মিলে মিশে তাদের নৈতিকতাকে উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাক, সে প্রত্যাশা করি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।